চলো না ঘুরে আসি অজানা। হাই, আমি জেম্পি এন্ড ওয়েলকাম টু মাই শ্রীমঙ্গল ব্লগ পার্ট। আজ আমরা দ্বিতীয় দিনে ঘুরে দেখব শ্রীমঙ্গলের কিছু মেন স্পট আর হারিয়ে যাব কুয়াশাচ্ছন্ন এক রূপকথার রাজ্যে। ভোর 5:48। আমি সকাল 5টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে দেখি আমার জামাই এখনো ঘুমাচ্ছে। 6টায় আমাদের সিএনজি চলে আসছে আর 6:10 আমরা বের হয়েও গেছি। আর বের হওয়ার পর এই যে দেখেন আমার জামাই কি সুন্দর নায়ক সেজে আমার সাথে বের হয়ে গেছে 6:10। থার্মোমিটারে তখন 9°C। চারদিকে সাদা কুয়াশার এমন ঘন চাদর যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। শ্রীমঙ্গলের এই হাড় কাঁপানো শীতে আমাদের গন্তব্য 40 কিলোমিটার দূরের এক শাপলা বিল। আমরা কালকেই এই সিএনজিটা আজকে সারাদিনের জন্য রিজার্ভ করে নিয়েছিলাম। আজকে সারাদিন আমরা যেই স্পট ঘুরতে চাই উনি আমাদের সবগুলো স্পট সন্ধ্যা পর্যন্ত ঘুরাবে। আজ আমরা প্রথম যাচ্ছি মির্জাপুর শাপলা বিলে। বাহিরের এই ঠান্ডা বাতাসে আমাদের দুইজনেরই অবস্থা খারাপ। শ্রীমঙ্গল থেকে মির্জাপুর যাওয়ার এই পথটা শীতের সকালে একদম অন্যরকম লাগে। বলে রাখা ভালো, এই শাপলা বিলটি মূলত হাইল হাওরের একটি অংশ। হাইল হাওর মৌলভীবাজারের এক বিশাল জলাভূমি, যার ইতিহাস অনেক পুরনো। এই হাওর শুধু মাছের উৎস নয়, বরং জীববৈচিত্র্যের এক ভান্ডার। সিএনজি থেকে নামার পর আমাদের সামনে পড়ল এক বিশাল কাদা ভর্তি পথ। হাওরের পানি শুকিয়ে যাওয়ায় এই পিচ্ছিল কাদা পাড়িয়েই আমাদের হাঁটতে হচ্ছিল। পায়ে সাদা জুতা পরে হাঁটতে তো কষ্ট হচ্ছিলই, কিন্তু সামনে শাপলার সেই রক্তিম হাতছানি আমাদের থামতেই দিল না। সৌরভের হাত ধরে কোনো মতে কাদা পার হয়ে আমি যখন নৌকার কাছে পৌঁছালাম, মনে হলো একটা যুদ্ধ জয় করলাম। সকালের সময়টাতে অনেক জেলেই মাছ ধরে ব্যবসার জন্য নিয়ে যাচ্ছিল। এই মাছগুলো দেখে আমার অনেক লোভ লাগছিল, মনে চাচ্ছে যে এই মাছগুলো নিয়ে এখনই বাসায় চলে যায় আর কেটে ভেজে খাই। কুয়াশার কারণে দূরের কিছুই দেখা যাচ্ছিল না, মনে হচ্ছিল এক অজানা জগতে ঢুকে পড়েছি। 300 টাকায় নৌকা ঠিক করে আমরা ভাসলাম বিলের বুকে। নৌকাটা চিকন আর ছোট হয় একটু ভয় লাগছিল, তবে আনন্দও লাগছিল। অদ্ভুত নীরবতা আর সাদা কুয়াশার চাদর। মনে হচ্ছিল আমরা বাস্তব পৃথিবী ছেড়ে অন্য কোনো এক কল্পনার জগতে চলে এসেছি। দূরের কিছুই দেখা যাচ্ছিল না, শুধু মাঝির বৈঠার শব্দ আর পানির কলকল ধ্বনি। শ্রীমঙ্গলের হাড় কাঁপানো শীতেও এই নিস্তব্ধতা আমাদের মনকে এক অদ্ভুত শান্তি দিচ্ছিল। কুয়াশা ফুরে হঠাৎ করেই দেখা মিলল লাল শাপলা। চারদিকে এত শাপলা এর আগে আমি কখনো দেখিনি। সৌরভ আমার জন্য কাদা পাড়িয়ে শাপলা আনতে গেল। এই শাপলাটা আমার কাছে সব থেকে বেশি স্পেশাল ছিল। সৌরভের কষ্ট দেখে মাঝি আমাদেরকে এক বিশাল গোছা শাপলা তুলে দিল। হাতে যখন একগুচ্ছ তাজা লাল শাপলা নিলাম, তখন মনে হলো সব কষ্ট সার্থক। শাপলাগুলো হাতে নিয়ে আমি যে কতটা খুশি ছিলাম তা হয়তো আমার হাসি দেখেই বুঝতে পারছেন। ভাষায় প্রকাশ করার মতো নয় সেই আনন্দ। কুয়াশার চাদরে ঢাকা সেই শাপলা বিলের মাঝে আমাদের ছোট নৌকাটার এক রাস সাপ। এই দৃশ্যটা যেন কোনো এক শিল্পের আঁকা ছবি। ঠিক সেই মুহূর্তে সূর্যের আলো কুয়াশা ভেদ করে বিলে এসে পড়ল। শাপলার পাপড়িতে শিশির বিন্দুগুলো মুক্তোর মতো চিকচিক করছিল। এই মুহূর্তটা শুধু ক্যামেরায় নয়, আমার হৃদয়েও সারা জীবনের জন্য ফ্রেম বন্দি হয়ে থাকবে। মির্জাপুরের গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে এরপর আমরা যাচ্ছি বাইকার বিলের দিকে। মির্জাপুর থেকে বাইকার বিল বেশ অনেকখানি দূর, তো এই সময়টাতে সৌরভ ঘুমাচ্ছে আর আমি প্রকৃতি দেখছি। বাইকার বিল মূলত হাইল হাওরের সবচেয়ে বড় বিল। এর নাম নিয়ে লোকমুখে প্রচলিত আছে যে এই বিলের জলাশয়টি দেখতে অনেকটা বাঁকা বাঁকা আকৃতির, তাই স্থানীয় মানুষের মুখে এটি বাইকার বিল নামে পরিচিতি পেয়েছে। বাইকার বিল যাওয়ার পর দেখলাম স্থায়ী মৎস্য অভয়াশ্রম বার্ড ওয়াচ টাওয়ারের মেন পয়েন্টটা বন্ধ রেখেছে।
তাই আমরা অন্য একটি রাস্তা দিয়ে এই বিলের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম। 2003 সালে এই বিলটিকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করার পর থেকে এখানকার প্রকৃতি যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। এখানে শীতকালে সুদূর সাইবেরিয়া থেকে হাজার হাজার অতিথি পাখি আসে। বাইকার বিলে বাংলাদেশের অন্যতম আধুনিক এবং সুন্দর একটি বার্ড ওয়াচ টাওয়ার রয়েছে। এটি মূলত পর্যটক এবং শৌখিন পাখির জন্য তৈরি করা হয়েছে। টাওয়ারের উপর থেকে বিশাল হাইল হাওরের যে দৃশ্য দেখা যায় তা সত্যি অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। যদিও মেন পয়েন্ট বন্ধ ছিল, কিন্তু চারদিকের পাখির ডাক আমাদের মুগ্ধ করেছে। এরপর আমাদের গন্তব্য রাধানগরের বনলতা রিসোর্টে। আজ আমরা রাধানগরের এই রিসোর্টটিতে থাকবো রাধানগর ঘুরে দেখার জন্য। এখন একটু রিসোর্টে 30 মিনিটের ব্রেক নিয়ে চেঞ্জ করে চলে যাব লাঞ্চ করতে। লাঞ্চ করে তারপরে স্পটগুলো ঘুরব। লাঞ্চ করতে আমরা গিয়েছিলাম গ্র্যান্ড সুলতানের অপোজিটে মেজবান রেস্টুরেন্টে, যেখানে আমরা পেয়ে গিয়েছিলাম সাতকরা দিয়ে গরুর মাংস। সাতকরা সিলেটের এক ঐতিহ্যবাহী লেবু জাতীয় ফল। এর টক মিষ্টি স্বাদ মাংসের স্বাদকে আরো বহুগুণ বাড়িয়ে দেয়। এইখানকার পাহাড়ি মাটিতেই এর ফলন সবচেয়ে ভালো হয়। এটি শ্রীমঙ্গলের সিগনেচার ফ্লেভার। এরপর যাচ্ছি সেই রহস্যময় লাউয়াছড়া জাতীয় উদ্যানের দিকে। লাউয়াছড়া যাওয়ার পথে এই রোডটা শ্রীমঙ্গলের আমার সব থেকে পছন্দের একটি রোড। চলে এলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানে। 115 টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। 1250 হেক্টরে এই বনটি 1920 সালে ব্রিটিশরা কৃত্রিমভাবে তৈরি করেছিল। এখানের বিখ্যাত রেল লাইনটি বনের ভিতর দিয়ে যাওয়ায় এক অদ্ভুত রোমাঞ্চ তৈরি করে। লাউয়াছড়া শুধু আমাদের বন নয়, এটি আন্তর্জাতিকভাবেও পরিচিত। 1956 সালে বিখ্যাত হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 30 ডেজ এবং 2008 সালে হুমায়ুন আহমেদের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র আমার আছে জল এর শুটিং এর একটি অংশ এই বনের রেল লাইনে হয়েছিল। ভাগ্য ভালো ছিল, যেই সময়টাতে ওইখানে ঘুরতে গিয়েছিলাম ঠিক সেই সময়টাতে সিলেট থেকে ঢাকা যাচ্ছিল এই ট্রেন। তো লাউয়াছড়া হয়ে এই ট্রেনটি এই দৃশ্য দেখার আনন্দই অন্যরকম লাগছিল। সবাই এটা দেখছিল অনেক আনন্দমুখ। প্রজাপতি ফুলে ফুলে মাতামাতি। লাউয়াছড়া হলো বিলুপ্ত প্রায় পশ্চিমে চশমাধারী বানর এবং উল্লুকের আশ্রয়স্থল। তাই এখানে ঘোরার সময় চিৎকার করা একদম মানা, কারণ বন্য প্রাণীরা তাতে ভয় পায়। উপরে তাকালে বন্য বানর আর নিচে প্রাচীন সব গাছের সারি। লাউয়াছড়া সত্যি প্রকৃতির এক দান। লাউয়াছড়া রেল লাইন এবং বানরের খেলকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে বের হলাম। এর হয়ে চোখে পড়লো একটা দোকানে আনারকলি ফল বিক্রি করছে। সৌরভ জিজ্ঞেস করতেছিল এই ফল তো কক্সবাজারের, আপনারা কি কক্সবাজার থেকে এগুলো নিয়ে আসছেন? তো ওনারা বললো যে না, এটা কমলগঞ্জেরই আনারকলি ফল। কক্সবাজারেরটা কক্সবাজারের আর এটা কমলগঞ্জেই হয়। লোভ সামলাতে না পেরে আমিও একটা নিয়ে নিলাম। এখন গাড়িতে বসে বসে এটা খাবো। আর এখন যাচ্ছি আমরা মাধবপুর লেকের উদ্দেশ্যে। যাওয়ার পথটা সব থেকে বেশি সুন্দর ছিল। বিকেলের সময় ছিল আর মাধবপুর যাওয়ার যে এক্সাইটমেন্টটা ছিল, সেই রোদের আলোতে এই চা বাগানটা দেখতে দেখতে যাওয়ার আনন্দই অন্যরকম। চলে এলাম মাধবপুর লেক। এখানে আমাদের কাছ থেকে 30 টাকা টোল নিয়েছিল। মাধবপুর লেক কিন্তু প্রাকৃতিক ভাবে তৈরি হয়নি। এটি মূলত 1965 সালে ন্যাশনাল টি কোম্পানির চা বাগানের সেচ কাজের জন্য তৈরি করা হয়েছিল। এটি একটি কৃত্রিম লেক। এটি শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 10-12 কিলোমিটার দূর কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে অবস্থিত। লেকটির দৈর্ঘ্য প্রায় 3 কিলোমিটার এবং এটি উঁচু নিচু পাহাড়ের খাঁজে খাঁজে সর্পিল ভাবে ছড়িয়ে আছে। পাহাড়ের উপর এই লেকের টলটলে পানি আর নীল বেগুনি শাপলা দেখে আমরা নির্বাক হয়ে গিয়েছিলাম। বাংলাদেশের খুব কম জায়গায় এমন বিরল নীলপদ্ম দেখা যায়, যা মাধবপুর লেকের অন্যতম সৌন্দর্য। লেকের পাশের পাহাড়গুলোতে ওঠার জন্যই রাস্তা আছে, তো সেগুলো দিয়ে আমরা পাহাড়ের উপরে উঠছি। অনেক বেশি টায়ার্ড, এত উপরে কষ্ট করে উঠতে জানছে, কিন্তু ভিউ মাশাআল্লাহ অনেক সুন্দর।
এই পাহাড়ের উপর থেকে যখন আপনি নিচের দিকে তাকাবেন, তখন একদিকে ভারতের ত্রিপুরা সীমান্ত আর অন্যদিকে চা বাগানের সীমাহীন সবুজ দেখা যায়। ঠিক এই সময়টাতেই সূর্যাস্ত হচ্ছিল, যা দেখতে অপূর্ব লাগছিল। মাধবপুর লেক ঘোরা শেষ করে আমরা যখন রিসোর্টের দিকে যাচ্ছিলাম, তখন গ্র্যান্ড সুলতানের সামনের এই চা বাগানটাতে একটু নাম এবং ঘুরে দেখলাম। সন্ধ্যার সময়টাতে খুব ভালোই লাগছিল। অন্ধকার হওয়ার আগ পর্যন্ত এইখানটাতেই ছিলাম আমরা। সন্ধ্যা হতেই রিসোর্টে চলে এলাম এবং কিছুক্ষণ রেস্ট নিলাম। রাতে রাধানগর ঘুরে দেখবো তাই। শ্রীমঙ্গলের রাত মানেই রাধানগর। চারদিকে ছোট ছোট শৌখিন দোকান, ক্যাফে আর পর্যটকদের আড্ডায় এই রাস্তাটা এক অন্যরকম মায়াবী রূপ ধারণ করে। আমরাও বেরিয়ে পড়লাম রাতের এই আমেজ গায়ে মাখতে। শুরুটা করলাম একটি চমৎকার সাজানো চায় স্টল দিয়ে। আমি নিলাম 1 কাপ রং চা আর সৌরভের পছন্দ দুধ চা। শীতের রাতে এই গরম চায়ের কাপে চুমুক দেওয়াটা যে কি প্রশান্তি। রাতের ডিনারটা আমরা ভারী কিছু না খেয়ে ঠিক করলাম রাস্তার ধারের স্ট্রিট ফুডগুলি ট্রাই করব। প্রথমে 1 বাটি চটপটি দিয়ে শুরু করলাম। এরপর আমাদের নজর গেল ধোয়া ওঠা মোমোর দোকানের দিকে। ছিমছাম দোকানের সেই গরম মোমো আর স্পাইসি সস এক কথায় জাস্ট অসাধারণ ছিল। পেট মোটামুটি ভরে গেলেও মিষ্টি কিছু তো চাই, তাই চলে গেলাম গ্র্যান্ড সুলতানের অপোজিটে সেই ওয়াফেল দোকানে। দুপুরেই এই দোকানটা লক্ষ্য করে রেখেছিলাম। মুচমুচে ওয়াফেলটা হাতে নিয়ে আবার সেই প্রিয় চা স্টলের সামনে বসে আরাম করে খেলাম। রাতের ভুরিভোজ শেষে আমরা ফিরলাম আমাদের ডেরা বনলতা রিসোর্টে। কাঠের তৈরি এই রিসোর্টের বারান্দায় বসে যখন আমরা দুজন একসাথে গান শুনছিলাম, মনে হচ্ছিল সময়টা যেন থমকে গিয়েছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আমাদের এই অ্যানিভার্সারি ট্যুরের দ্বিতীয় দিনটি ছিল ক্লান্তিহীন আনন্দ আর ভালোবাসায় মোড়ানো। প্রকৃতির এত কাছাকাছি থাকা যায় তা শ্রীমঙ্গল না এলে বুঝতাম না। তৃতীয় দিনে আমাদের জন্য অপেক্ষা করছিল ঐতিহ্যবাহী মণিপুরী সমাজ আর ট্রেনের সেই জাদুকরী যাত্রা। তৃতীয় দিনের আমাদের ফেরার পালার গল্প নিয়ে আসছি খুব শীঘ্রই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।